গত লোকসভা নির্বাচনকে ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দল, বিশেষ করে কংগ্রেস, সংবিধান বাঁচানোর নির্বাচন বলে প্রচার করেছিল। 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি সংবিধান সংশোধন করে তফসিলি সংরক্ষণ তুলে দেবে। ভোটের আগে গোটা দেশে এই প্রচার চালিয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা। দেশব্যাপী এই প্রচার করে বিজেপির ভোট ব্যাংকে বিরোধীরা কিছুটা ফাটল ধরাতে পেরেছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপির 400 পারের টার্গেট থেমেছিল 240-এ। তবে লোকসভা নির্বাচনের প্রায় 8 মাস পরও জাতীয় রাজনীতির এক অন্যতম চর্চার বিষয় সংবিধান। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে সংসদে ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি বক্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে। সংবিধানের প্রতি নিষ্ঠা এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধায় প্রশ্ন তুলে সংসদের ভিতরে এবং বাইরে বিজেপিকে চেপে ধরেছিল কংগ্রেস সহ ইন্ডিয়া মঞ্চ। উল্টো দিকে দেশে জরুরি অবস্থা এবং বাবা সাহেবের সঙ্গে কংগ্রেসের অসহযোগিতার প্রশ্ন তুলে পাল্টা আক্রমণে নেমেছিল বিজেপিও। কিন্তু বর্তমানে কংগ্রেস নেতৃত্বরা সেই ইস্যুতে অনেকটা নীরব হয়ে গেলেও বিজেপি কিন্তু গোটা দেশে সংবিধান গৌরব অভিযান করল 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। তাই এখন প্রশ্ন জাগে, কি এই সংবিধান গৌরব অভিযান? কেন দেশ জুড়ে এই অভিযান করল বিজেপি? কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এই অভিযানের অঙ্গ হিসেবে? এই অভিযানের ফলে দেশবাসীর কি লাভ হলো? 75 বছর আগে যে সংবিধান কার্যকর করা হয়েছিল সেই সংবিধান কেন বর্তমানে দেশের প্রধান 2 রাজনৈতিক দলের তরজার কেন্দ্রবিন্দু? সত্যি কি ভারতবর্ষের সংবিধান কোন ধরনের চ্যালেঞ্জের মুখে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিজেপির সংবিধান গৌরব অভিযান নিয়ে বিস্তারিত জানতে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। স্বাগত ম্যাডাম আপনাকে। নমস্কার, ধন্যবাদ। আমরা প্রথমে আপনার কাছে আজ এই অনুষ্ঠানে জানতে চাইবো, আপনাদের এই যে গৌরব অভিযান, সংবিধান গৌরব অভিযান, তা সদ্য সমাপ্ত হলো, 25 তারিখ শেষ হয়েছে আপনাদের এই অভিযান। কেন দেশ জুড়ে এই সংবিধান গৌরব অভিযান করলো বিজেপি? দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 1949 সাল 26শে নভেম্বর আমাদের যে সংবিধান যে সভা, সেই সংবিধান সভায় আমাদের যে সংবিধান সেটাকে গ্রহণ করা হয়, গৃহীত হয়, অ্যাকসেপ্ট হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সেটা কার্যরূপ হয়, চালু হয় এবং তার জন্য প্রতি বছর আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছি 1950 সাল থেকে। কিন্তু তার আগে যে 1949 সালের যে 26শে নভেম্বর, এই দিনটি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখুন, আজকের দিনে সংবিধান নিয়ে কথা হবে, তো নিশ্চিতভাবে কোন রকম রাজনৈতিক আলোচনা, আজকের দিনে কিছু প্রশ্ন মনের মধ্যে আসছে এবং আসে যে আমরা তো প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা 1950 সাল থেকে পালন করে আসছি এবং যখন সংবিধান দিবস, যেটা আমরা 1949 সালের 26শে নভেম্বর আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন সিদ্ধান্ত নিলেন যে এই দিনটিকে আমরা ভীষণ বিশেষ গুরুত্ব সহকারে পালন করব, কারণ এই দিন আমরা আমাদের সংবিধানকে আমরা গ্রহণ করেছিলাম এবং 284 জন যারা খসড়া কমিটিতে ছিলেন তারা প্রত্যেকে সেই সংবিধানে সেদিন স্বাক্ষর করেছিলেন এবং সেটা গৃহীত হয়েছিল। এবং আজকের দিনে আমি যেহেতু একজন মহিলা হিসেবে আমি এখানে আছি, আমার বলতে খুব ভালো লাগছে যে, এবং আমি গর্ববোধ করি যে সেই 284-র মধ্যে 15 জন, বিজয়লক্ষ্মী পণ্ডিত, দুর্গাবাই দেশমুখ এবং সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, মালতী চৌধুরী, রেণুকা রায়, পূর্ণিমা ব্যানার্জির মতো মহিষী নারীরাও, তাদেরও ওই জায়গায় একটা বড় ভূমিকা ছিল সেই সংবিধান রচনায় ছিল। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে, গতকাল আমরা খুব বলবো যে সারা ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস পালন করেছে গতকাল, এবং আজকে ঠিক একদিন পর এখানে আমি আলোচনায় এসেছি
এবং যেহেতু আমি এখানে আলোচনায় বসেছি, আমি নিশ্চিতভাবে আমি ভীষণভাবে স্মরণ করব যিনি দিয়েছেন বলা যায় মুখ্য রূপে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান রূপে ডক্টর বি আর আম্বেদকর জি, এবং ওনাকেও স্মরণ করব। পাশাপাশি যিনি সভাপতিত্ব করেছিলেন সেই সংবিধান সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ জি, ওনাকেও আজকের দিনে স্মরণ করব এবং দুজনকে আমি শতকোটি আমি প্রণাম জানাবো। দেখুন, ওই দিনটি যে প্রশ্নটা ছিল যে সংবিধান গৌরব যাত্রা নিয়ে, যেটা আমরা ভারতীয় জনতা পার্টি 11ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি আমরা মানে একদম উৎসবের মেজাজে বলা যায়, সে প্রদেশ থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে মন্ডল স্তরে আমরা পালন করেছি এই 26শে নভেম্বরকে কেন্দ্র করে। এবং গত 25শে জানুয়ারি প্রত্যেক বুথে, রাজ্যের প্রতিটি বুথ, আমাদের 3352টি বুথ আছে যেখানে প্রত্যেক বুথে আমাদের প্রিয়াম্বল, আমাদের যে আমরা ভারতের নাগরিক উইথ পিপল অফ ইন্ডিয়া, আমরা প্রিয়াম্বল আমরা পাঠ করেছি। এবং বিকেলে প্রত্যেক মন্ডলে, আমাদের 7টি মন্ডল আছে, সেখানে সংবিধান গৌরব যাত্রাও আমরা বের করেছি, কর্মসূচি পালন করা হয়েছে। এবং প্রত্যেক কর্মসূচিতে আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে অনেক নেতৃত্বরাই সেখানে উপস্থিত ছিলেন। একটা প্রশ্ন কিন্তু উঠেছিল তখনও, যখন 26শে নভেম্বর দিনটিকে বিশেষভাবে পালনের সিদ্ধান্ত আমাদের প্রধানমন্ত্রী জি নিয়েছিলেন। এবং 2015 সালের 19শে নভেম্বর সাল দিনটি সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল এম্পাওয়ারমেন্ট যে ডিপার্টমেন্ট ভারত সরকারের, সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়, একটা নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন বের করা হয় যে 26শে নভেম্বর দিনটিকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করার। তারপর চর্চাও হয় কংগ্রেসের যারা বিরোধী, কংগ্রেসে কেন হোয়াই 26 নভেম্বর, যে জায়গায় আমরা 26 জানুয়ারি অলরেডি রিপাবলিক ডে হিসেবে পালন করে আসছি, কেন 26 নভেম্বর? দেখুন, 26 নভেম্বরের একটা বিশেষ গুরুত্ব আছে। আজকের প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে যে সংবিধান এত বড় যে একটা সাংবিধানিক গ্রন্থ। সংবিধান মানে যে কোনো দেশের রাষ্ট্রের প্রধান আইন বলা যায়, প্রধান দলিল বলা যায়, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি যে জায়গায় আছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান যেটা, সেটা কিন্তু একটা অন্য রূপ, অন্য মাত্রায় আছে। এটা অনেক বড় সাংবিধানিক গ্রন্থ, আমাদের কাছে একটা ধর্মগ্রন্থ বলা যায়। এবং অনেক মন্থনের পর কিন্তু এটা অমৃত রূপে আমরা পেয়েছি। প্রায় 2 বছর 11 মাস 17 দিন বিভিন্ন রকম চর্চার পর এটা কিন্তু প্রায়, তখন আমার যতটা মনে আছে যে 22টি পার্ট এবং 8টি শিডিউল সে সংবিধানে ছিল, 395টি আর্টিকেল ছিল, ধারা ছিল। যদিও এখন পর্যন্ত প্রায় 106 বার সংবিধান সংশোধন হয়েছে, বিভিন্ন সময় কিন্তু আমি যেটা বলছি সংশোধন হয়েছে এতবার। ভারতবর্ষ 1950 থেকে আজ পর্যন্ত 106 বার আমাদের সংবিধান সংশোধন হয়েছে। এতবার সংশোধন যখন হলো, অ্যামেন্ডমেন্ট যখন হলো, তখন কিন্তু সংবিধান খাতরে মে নেই থা। এখন খাতরে মে আছে। এখন এটাই প্রশ্ন যে তাহলে কি এটা, এই যে আপনাদের যে সংবিধান গৌরব অভিযান, মানে যেটা আমার মূল প্রশ্ন ছিল, শুরুতেই জানার ইচ্ছে ছিল আমার, যে এই অভিযানটা কেন করলো বিজেপি? এটা কি আমি সেটাই বলছি যে এই যে সংবিধান সংশোধন হয়েছে, এখন আমাদের 25টি আমাদের সেই জায়গায় আমাদের ইসে আছে, পার্ট আছে, অংশ আছে, 12টি শিডিউল আছে এবং 448টি ধারা এই সংবিধানে আমাদের আছে। দেখুন, আমাদের আজকে দিনে মনে করতে হবে ডক্টর আম্বেদকর জিকে, কারণ ডক্টর বি আর আম্বেদকর, আজকে অমিত ভাই শাহজির, আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রীর 19 সেকেন্ড উনার টোটাল যে উনার বলা বক্তব্য, সেটাকে কাট করে 19 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে যে চর্চা সংসদে হয়েছে, যে তর্ক বিতর্ক হয়েছে, আমার মনে হয় যদি ডক্টর বি আর আম্বেদকর জি আজ বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন। কারণ ডক্টর বি আর আম্বেদকর জিকে প্রকৃত সম্মান দেওয়ার কাজ, সংবিধানের মূল্য এবং সংবিধানের রক্ষার কাজ যদি কেউ প্রকৃত রূপে করে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি, আমাদের এনডিএ গভর্নমেন্ট এবং আমাদের নেতৃত্ব। তার প্রমাণ 1950 থেকে আজ পর্যন্ত প্রত্যেক দশকে আছে, প্রত্যেক স্টেপে আছে। আজকে দেখুন, আমি এখন যদি আপনাকে বলি যে আম্বেদকর জি
যিনি সংবিধান দিয়ে গেছেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান রূপে, উনি একবার রাজ্যসভায় 1955 সালে একজন সাংসদের প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে আমি এই সংবিধানকে ডেস্ট্রয় করে দিতে চাই। আচ্ছা, এখন আমি তো আপনার সঙ্গে এখানে আজকে চর্চায় বসেছি, নিশ্চিতভাবে আপনি আমার সঙ্গে আধ ঘন্টা চর্চা করবেন, প্রশ্ন করবেন, আমাকে উত্তর দিতে হবে। কিন্তু আপনি ধরুন আমার এই যে বললাম আমি যে আম্বেদকর যে সংবিধানকে ডেস্ট্রয় করে দিতে চেয়েছিলেন, নিজের তৈরি করা নিজের হাতে তৈরি করা সংবিধানকে ডেস্ট্রয় করে দিতে চেয়েছিলেন, এখন এটাকে কোট করে যদি দেখানো হয় তাহলে নিশ্চিতভাবে শুধুমাত্র রাজ্য রাজনীতি না, সম্পূর্ণ ভারতবর্ষের রাজনীতিতে এটা আলোচনার বিষয়বস্তু হবে। একদম। কিন্তু এখন আমাদের বুঝতে হবে কেন উনি সেটাকে ডেস্ট্রয় করে দিতে চেয়েছিলেন। আজকে দেখুন এখানে বসে আমি আমার বেদনা আমি আপনার সঙ্গে শেয়ার করব না। আমি আম্বেদকরজির ব্যথা, আম্বেদকরজির যে বেদনা উনি নিয়ে গেছেন, সেই বেদনা উনার কিছু কোট আমি আপনাকে বলে শোনাচ্ছি। উনি বলেছিলেন যে এটা খুব ইম্পর্টেন্ট, যে উই বিল্ট এ টেম্পল ফর এ গড টু কাম ইন অ্যান্ড রিসাইড, but before the god could be installed, if the devil had taken possession of it, what else could he do except destroy the temple? এবং we did not intend that it should be occupied by the asuras. We intended to be occupied by the devas. উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা একটা মন্দির নির্মাণ করেছি ভগবানের জন্য, ভগবান থাকবে সেখানে, বসবে, আমরা তাকে বসাবো, কিন্তু ভগবানের পরিবর্তে যদি সেখানে অসুর রাজ স্থাপিত হয়, এখন দেশ বোঝার আর বাকি রইল না, আমাদের বোঝার বাকি রইল না যে 1955 কারা তখন ক্ষমতায় ছিলেন। উনি সেই ক্ষমতাকে, তৎকালীন সময়ের ক্ষমতাকে উনি অসুর রাজের সঙ্গে উনি তুলনা করেছিলেন, যে আমরা নিশ্চিতভাবে কেউ চাই না যে সেখানে অসুর রাজ প্রতিষ্ঠিত হোক, আমরা চাই যে আমরা যখন মন্দির নির্মাণ করব সেখানে দেবতা প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া। ঠিক। তো আজকে পরবর্তী সময় দেখুন এগুলি নতুন ভাবে আমার বলার কিছু না, না কংগ্রেসের সঙ্গে যে অসহযোগিতা বা যেদিকে আপনি ইঙ্গিত করছেন, বিভিন্ন সময় একদম এটা তো ইতিহাস বলছে, ইতিহাস জানে, এবং এটা ভারতবাসীরা জানে যে, বা রাজ্যবাসীরাও জানে যে কংগ্রেস যখন ছিল, যখন এই যে সংবিধান যখন কার্যকর হয়, তারপর আগেও এবং তারপরেও কংগ্রেসের মধ্যে অনেকেই চাননি বি আর আম্বেদকর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান থাকুক, সেটা চাননি। এবং বি আর আম্বেদকর কিভাবে সেই সংবিধান সভাতে গেছিলেন সেটাও আমরা, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। ওনাকে কলকাতা থেকে তৎকালীন সময় পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে সেই সংবিধান সভায় আসতে হয়েছিল, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশিত যে বই, সেটা সিলেক্টেড ওয়ার্কস অফ জওহরলাল নেহরু হোক, ইন্ডিয়া আফটার গান্ধী, বিভিন্ন বইতে কিন্তু তার স্পষ্ট লেখা আছে যে সংবিধান সভাতে আম্বেদকরজিকে নেওয়ার কোনো মানসিকতাই তৎকালীন সময়ে প্রধানমন্ত্রীর ছিল না। উনাকে বাধ্য হয়ে, উনি কিন্তু ছিলেন বম্বে থেকে, আজকের মুম্বাই, বম্বে থেকে, মহারাষ্ট্র থেকে উনি নির্বাচনও লড়াই করেছিলেন, আমরা প্রত্যেকে জানি। মধ্যপ্রদেশ মৌতে ওনার জন্ম, কিন্তু ওনাকে বাধ্য হয়ে ওনাকে সংবিধান, মুসলিম লীগের সমর্থন তৎকালীন সময় নিয়ে ওনাকে পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে ওনাকে কিন্তু সংবিধান সভায় ওনাকে আসতে হয়েছিল। এবং যোগেন মন্ডল সেখানে, এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যখন দেশ ভাগ হয়ে গেল তখন যে অংশ, পশ্চিমবঙ্গের যে অংশ থেকে উনি সংবিধান সভায় এসেছিলেন, সেই অংশ, সেটা তৎকালীন সময় বাংলাদেশে ওটা চলে গিয়েছিল, এবং খুব খুশি হয়েছিলেন তৎকালীন সময়ে যারা রাজনেতা ছিলেন। কিন্তু আম্বেদকরজি তখন রুখে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে তাহলে, যখন রুখে দাঁড়ালেন তখন বাধ্য হয়ে আম্বেদকরজিকে তখন সংবিধান সভায় নেওয়া হয়েছিল। ঠিক, আমরা সেই জায়গায়, আপনার সেই জায়গাটা যদি আমরা ধরি, কংগ্রেসের সঙ্গে আম্বেদকরজির কি সম্পর্ক ছিল সেটা ইতিহাসে লেখা রয়েছে এবং অবশ্যই সেটা মানুষ জানে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, যখন আমরা বিজেপির কথা বলছি, তৎকালীন সময়, স্বাধীনতার সময় বিজেপি ছিল না, কিন্তু বিজেপির যারা পূর্বসূরীরা ছিল, দেখুন আমি একটু প্রসঙ্গে, স্বাধীনতার সময় এটাই আমাদের দেশের দুর্ভাগ্য যে দেশ স্বাধীনে এই ভারতবর্ষের
জাত পাত ধর্ম পার্টি নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা ছিল, যোগদান ছিল। কিন্তু এটা দুর্ভাগ্য যে তার সম্পূর্ণ কৃতিত্ব তৎকালীন সময়ে কংগ্রেস সেটাকে নিয়ে নিয়েছিল, যে কংগ্রেসই স্বাধীনতার সম্মেলনে সবকিছু, বিজেপি যে রাজনৈতিক দল স্বাধীনতার যুদ্ধে তারাই ঝাঁপিয়েছিলেন, স্বাধীনতার জন্য তারাই সবকিছু করেছেন। তৎকালীন সময় দেশের সবাই যখন স্বাধীনতা করছে তখন সবাই ওই একই ছাতার তলায় ছিল। নেওয়ার কাজটা কংগ্রেস খুব ভালোভাবে তখন করেছিল। কিন্তু এই স্বাধীনতার আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন, ভগৎ সিংও ছিলেন, প্রত্যেকেই ছিলেন। না, আমি যেটা বলতে চাইছিলাম যে তখন তো বিজেপি ছিল না, কিন্তু বিজেপির যারা পূর্বসূরি হিন্দু মহাসভা, কংগ্রেসও ছিল না, কংগ্রেসও কিন্তু আমি বিজেপি ছিল না তখন স্বাধীনতার আন্দোলনে, কংগ্রেস পার্টিও কিন্তু ছিল না। কংগ্রেস কিন্তু তখন কোন রকম রাজনৈতিক পার্টি ছিল না। কংগ্রেস স্বাধীনতা সংগ্রামীদের একটি প্ল্যাটফর্মে আনার জন্য একটি ব্যবস্থা ছিল। স্বাধীনতার পরের কথা আমি বলছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেটাকে পার্টিতে রূপান্তরিত করা হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর জাতির জনক কিন্তু বলেছিলেন মহাত্মা গান্ধীজি যে এই কংগ্রেস গঠন করা হয়েছে স্বাধীনতার সংগ্রামে, যখন বিচ্ছিন্নভাবে যখন যুদ্ধ চলছিল, বিচ্ছিন্ন পদ্ধতিতে যখন একটা সংগ্রাম চলছিল, তাদের প্রত্যেককে একটি জায়গায় আনার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল। সেই কংগ্রেসকে কিন্তু মুছে ফেলার কথা বলা হয়েছিল, যে কংগ্রেস, আমার মনে হয় যে কংগ্রেস আর থাকার প্রয়োজনীয়তা নেই, বাট সেটাকে পরবর্তী সময়ে রাজনৈতিক দলে রূপান্তরিত করা। যাই হোক, ভারতবর্ষ স্বাধীন হবার পর আমি সেটা বলছি, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে কথাটা আমরা বলছি যে কংগ্রেসের সঙ্গে বি আর আম্বেদকরের যে দূরত্ব, যেটা বরাবর আগেও ছিল, স্বাধীনতার আগেও ছিল, পরেও ছিল, এবং তার পরিণতি আমরা দেখেছি। বি আর আম্বেদকর উনি রিজাইন করে, পদত্যাগ করে উনি বেরিয়ে এসেছিলেন। এখন কথা হচ্ছে যে অনেকেই তো বলে যে তখন তো বিজেপি ছিল না, কিন্তু বিজেপির যে পূর্বসূরীরা, সেই হিন্দু মহাসভাও কিন্তু আম্বেদকরজির সেই হিন্দু কোড বিলের অপোজ করেছিলেন। তাহলে মানে সেই সময় অপোজ করেছিলেন, তাহলে সেই সময় বিজেপির যারা পূর্বসূরী ছিল তাদের সঙ্গেও কিন্তু যে আম্বেদকরজির সম্পর্ক ভালো ছিল, এটা কিন্তু প্রমাণ করে না। তাহলে না, দেখুন, যখন হিন্দু কোড বিল নিয়েই কিন্তু উনি সে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, শুধুমাত্র হিন্দু কোড বিল নয়, আরো বিষয় ছিল, শুধুমাত্র হিন্দু কোড বিল নয়। সেখানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যখন উনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন, আমাদের সিলেক্টেড ওয়ার্কস অফ জওহরলাল নেহেরু একটি বই আছে, একটু আগে আমি বলছিলাম, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে, তখন বিধানচন্দ্র রায় উনি জওহরলাল নেহেরুকে কিন্তু অবগত করেছিলেন যে আম্বেদকরজি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন, এবং খুব আশ্চর্যজনকভাবে উনি রিপ্লাই দিয়েছিলেন যে আম্বেদকরস ডিপার্চার ডাজ নট উইকেন দ্য ক্যাবিনেট, যে আম্বেদকরের প্রস্থান, আম্বেদকরজির চলে যাওয়া আমার মন্ত্রিসভাকে দুর্বল করবেন না। এই ছিল তৎকালীন কংগ্রেস এবং কংগ্রেসের যারা নেতৃত্ব, আজকের কংগ্রেসের যারা পূর্বসূরি, আজকের কংগ্রেস যারা, দেখুন, যারা অবশ্যই কংগ্রেস তখন কোনো কিছু করেনি, কিন্তু অন্যরাও তো কেউ আটকায়নি তখন। আম্বেদকরজির আমি বলছি বিজেপি কি করেছে সেটা না, বিজেপি তখন ছিল না, কিন্তু মানে হিন্দু মহাসভা থেকে শুরু করে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, দেখুন, বিজেপি গঠন হওয়ার পর বা বিজেপির পূর্বসূরি অটলজি এবং মোদী সরকার আসার পর কি কি কাজ হয়েছে সেটা আমি এই প্রসঙ্গে, আমি ওই প্রসঙ্গ থেকে বলছি, যে খুব স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে এটা আজকে যারা আম্বেদকরজির ফটো নিয়ে বুকে সাটিয়ে যারা সংসদের সামনে যারা রাজনীতি করতে চাইছেন, আপনাকে একটা ছোট তথ্য আমি দিচ্ছি। 28/8/1947, আচ্ছা, 28/8/1947 গান্ধীজির ছবি তৎকালীন সংসদের সেন্ট্রাল হলে লাগানো হয়েছিল, মানে সদ্য জাস্ট স্বাধীনতার পর। হ্যাঁ, নেহেরুর ছবি, জওহরলাল নেহেরুর ছবি ইন দ্য ইয়ার 1964-এ উনি প্রয়াত হয়েছে, ইন দ্য ইয়ার 1966-এ সেন্ট্রাল হলে লাগানো হয়েছিল। রাজীব গান্ধীর ছবি ইন দ্য ইয়ার 1993, 20/8/93, এবং ইন্দিরা গান্ধীজি উনি 84-এ উনার প্রয়াণ হয়, 19/11 ইন দ্য ইয়ার 1987-এ উনার ছবি তৎকালীন সেন্ট্রাল হলে লাগানো হয়। কিন্তু বি আর আম্বেদকরজির ছবি কখন লাগানো হয়? উনার মৃত্যুর 34 বছর পর, যখন ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার, ভিপি সিং এর সরকার যখন কেন্দ্রে আসে, তখন ওনার ছবি লাগানো হয়। এবং তার চেয়ে দুর্ভাগ্য
যে 1959 বম্বে মেয়র উনি আম্বেদকরজির মৃত্যুর পর তখন জওহরলাল নেহরুজিকে উনি আবেদন করেছিলেন যে মৌ অর্থাৎ যেখানে ওনার জন্মস্থান সেখানে ওনার জন্য একটা স্মারক বানানো হোক। তখন উনি রিপ্লাই দিয়েছিলেন যে স্মারক সরকারি উদ্যোগে বানানো উচিত হবে না, সেটা ব্যক্তিগত উদ্যোগে বানানো হবে। সেটা আপনি বারবার বলছিলেন না ভারতীয় জনতা পার্টি, সেটা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার যে আমাদের অটলজির সময় হোক বা আমাদের আজকে নরেন্দ্র মোদীজির সরকার আসার পর 1992 যখন চন্দ্রশেখরজির সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, তখন দিল্লির জনপথে আম্বেদকর স্মৃতি মেমোরিয়াল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু টানা কয়েক বছর চলে গেল, তার উপর কোনো কাজ হয়নি। সেটা অটলজির সময় সে কাজ হয়েছে এবং নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম মৌ আম্বেদকরজির জন্মস্থান, সেখানে আমাদের যে জন্মভূমি সেখানে স্মারক বানানো হয়েছে। পঞ্চতীর্থ হিসেবে বিভিন্ন স্থান আম্বেদকরজির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন স্থানকে পঞ্চতীর্থ হিসেবে উন্নত করা হয়েছে। সেটা আরেকটি হলো জন্মভূমি লন্ডন, দেশের বাইরেও লন্ডন যেখানে উনি অধ্যয়ন করেছেন সেখানে এটা শিক্ষাভূমি, সেখানে নাগপুরে দীক্ষাভূমি হয়েছে। আমাদের যেটা দিল্লি মহাপরিনির্বাণ স্থল সেখানে তীর্থ হয়েছে এবং যেটা আমাদের মুম্বাই যেখানে উনার চৈত্যভূমিতে সেখানেও একটি কিন্তু পঞ্চতীর্থ হওয়ার কাজ হয়েছে। এটার জন্যই বলা হচ্ছে যে এত কিছু করার পর বিজেপি এত কিছু যখন করেছে, বিজেপি তো আমি সেটাই বলছিলাম যে যখন আম্বেদকরের সঙ্গে রাজনৈতিক দলের কথা আসে, কংগ্রেসের কথা আসে, কারণ কংগ্রেস তখন ছিল, বিজেপি যখন রাজনৈতিক দল হিসেবে ছিল না ভারতবর্ষে, তার জন্য বিজেপির কথা আসে না। কিন্তু যখন বি আর আম্বেদকরকে বা সংবিধানকে সম্মানের কথা বলা হয়, অসম্মানের কথা বলা হয়, তখন এই মুহূর্তে সম্মুখ সমরে ভারতবর্ষের প্রধান দুই রাজনৈতিক দল। এখন শোনা যায় যে 6 দীনদয়াল মার্গ থেকে বিজেপি নেতা নেত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংবিধানের প্রতি বিজেপির যে দায়বদ্ধতা তা তুলে ধরতে দেশবাসীর কাছে। এটা ঠিক কিনা এই সংবিধান গৌরব যাত্রার মাধ্যমে? দেখুন 2000 এবং না, এটা যদি ঠিক হয় তাহলে ক্ষমতায় থাকার 11 বছর পর এই সংবিধান গৌরব যাত্রা করার কি প্রয়োজন হলো? 2015 সাল, আমি প্রথমেই বলেছি 2015 সাল 19 নভেম্বর ভারত সরকারের সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু নোটিফিকেশন বের করেছে 26 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করেছে এবং পঞ্চতীর্থ সেগুলো অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো তো মানুষ জানে, সেগুলো দেশবাসী জানে, সেটা নতুন ভাবে কিছু না। তাহলে আজকে নতুন করে সংবিধান যাত্রা কেন? 75তম বছর উপলক্ষে। আচ্ছা, আজকে দেখুন এখন যে কোনো যখন দিবস আমরা কিন্তু 25তম 50তম 60তম 75তম বিভিন্ন জুবলিগুলো আমরা সেলিব্রেট করি, সেগুলোকে কিন্তু আমরা বিশেষভাবে সেলিব্রেট করে থাকি। যেহেতু এখন 75তম, তাই এই বর্ষকে আমরা বিশেষভাবে পালনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্তরে নিয়েছে, প্রদেশ স্তরে নেওয়া হয়েছে, জেলা স্তরে, মন্ডল স্তরে নেওয়া হয়েছে। এবং শুধুমাত্র ডক্টর বি আর আম্বেদকরজি কেন, দেখুন আজকে সেটা না, একজন আমার পাশে বসে বলছিলেন যে এটা বাস্তব যে নরেন্দ্র মোদী সরকার আসার পর, আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষে এরকম অনেক আনসাং হিরোজ যারা ইতিহাসের পাতায় যারা হারিয়ে গিয়েছিলেন, আজকে তাদের নাম কিন্তু উঠে এসছে, আমরা তাদেরকে চেনা শুরু করে দিয়েছি, তাদের কে জুড়ে থাকা বিভিন্ন তারিখ, সেই সময়গুলোকে কিন্তু আমরা আজ পালন করছি। আজকে বিরসা মুন্ডা বলুন, এরকম অনেক, জ্যোতিবা ফুলে বলুন, আজকে বিরসা মুন্ডা থেকে শুরু করে জ্যোতিবা ফুলে, আপনারা দেখুন আজকে বিশেষভাবে কিন্তু আমরা এগুলো পালন করে আসছি। আজকে যে আম্বেদকরজিকে এত অসম্মান, ভারতরত্ন, আজকে কেন ভারতরত্নের জন্য আজ এত এই রত্নকে এত বছর অপেক্ষা করতে হলো? আজকে ইন্দিরা গান্ধীজি 1971 নিজেকে ভারতরত্ন দিয়ে গেছেন, 1955 সালে জওহরলাল নেহরু নিজেকে ভারতরত্ন দিয়ে গেছেন, অথচ আম্বেদকরজিকে মরণোত্তর ভারতরত্ন দিতে হলো, তাও যখন ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার কেন্দ্রে ছিল, ভিপি সিং এর সরকার ছিল। আমি আপনাকে এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যে দেখুন
কনস্টিটিউশন, যারা কনস্টিটিউশন আজকে 2024 থেকে দেখা যাচ্ছে একটা নতুন ট্রেন্ড, কনস্টিটিউশনে এত কিছু আর্টিকেল, 400 আজকের দিনে দাঁড়িয়ে 400 প্রায় 48টি আর্টিকেল আছে, এতগুলো ভাগ আছে, 12টি আমাদের শিডিউল আছে। সে কনস্টিটিউশন নিশ্চিতভাবে অনেক বেশি মহাভারতের আকার হয় এবং পৃথিবীর সেরকম একটা কনস্টিটিউশন নিশ্চিতভাবে এতটুকু হতে পারে না। কিন্তু আজকাল দেখা যায় এরকম একটা বই আসলে ভেতরে কি আছে সেটা বোঝা যাচ্ছে না, নিয়ে সবাই দাঁড়িয়ে থাকেন কনস্টিটিউশন ক্ষেত্রে মেয়ে। সে কনস্টিটিউশন লেখার পর আম্বেদকর যে বক্তব্য শুনুন, আই ফিল however good a constitution may be, it is sure to turn out bad because those who are called to work it happen to be a bad lot. However bad a constituency may be, it may turn out to be good if those who are called to work it happen to be a good lot. অর্থাৎ কনস্টিটিউশন যতই ভালো হোক না কেন, মানে আমাদের আজকের দিনে বুঝতে হবে যে আম্বেদকরজির বেদনা কি ছিল। এই যে উনি ইস্তফা, আপনি বললেন যে হিন্দু কোড বিল, উনার বক্তব্য কি ছিল? উনি 370 ধারার বিরুদ্ধে ছিলেন। উনি তৎকালীন সময় এসসি এসটি দের উপর হওয়া অন্যায় বিরুদ্ধে ছিলেন, বিদেশ নীতির বিরোধিতা করেছিলেন। এবং 370 ধারার আজকে যে আপনি বলছেন ভারতীয় জনতা পার্টি কি করেছে, ভারতীয় জনতা পার্টি আম্বেদকরজির যে সামাজিক মডেল, এই যে একতার ভাবনা আমাদের, যার প্রতিফলন আমরা সংবিধানের মধ্যে আমরা দেখেছি, তার বাস্তবায়ন একদম সম্পূর্ণ স্পিরিটের সাথে, নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণ স্পিরিটের সাথে সংবিধানকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার কাজ করেছেন। এবং এটার এই বক্তব্য স্পষ্ট বোঝা যায় যে উনি বলে গেছেন যে সংবিধান যতই ভালো হোক না কেন, তার পরিচালনা যদি খারাপ হাতে থাকে, ব্যাড লট গুড লট, খারাপ হাতে থাকে, সংবিধান কখনো সেটা ভালো বলে গণ্য করা হবে না। দেখুন আমি একটা কথা বলি, দেশ সংবিধানে কি আছে? একতার কথা আছে। একতা যদি থাকে তাহলে হোয়াই 370? আজকে সংবিধানে কি আছে? আমাদের প্রত্যেক রাজ্য সমান থাকবে, এক থাকবে, অভিন্ন থাকবে। তাহলে কেন 370? 370 ভারতবর্ষের একতার পথে সবচেয়ে বড় বাধা ছিল, অবরোধ ছিল। 370 থেকে আমরা কি পেয়েছি? তারপর 1954 সালে তার মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল 35A। 35A কি বলছে? যে জম্মু কাশ্মীরের নাগরিকত্ব সমগ্র ভারতবর্ষের নাগরিকত্ব থেকে আলাদা থাকবে। আজকে যারা ভারতবর্ষের নাগরিক তারা জম্মু কাশ্মীরের নাগরিক হতে পারবেন না, অথচ জম্মু কাশ্মীরের নাগরিক সারা ভারতবর্ষের নাগরিক হবেন। আজকে দেখুন আমাদের রাজ্য 20টি এসটি সিট আছে, রিজার্ভ এসসি 10টি আছে, কিন্তু জম্মু কাশ্মীরের জন্য এসটি যারা এসসিদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, ওবিসিদের কথা যারা বলেন, ওই যে ওবিসিদের আমরা ন্যায় দেব, সেখানে কোন রকম রিজার্ভেশন তাদের জন্য ছিল না। এসটি এসসি কোন রকম রিজার্ভেশন ছিল না। আজকে জম্মু কাশ্মীরের কোন কন্যা যদি ভারতবর্ষের অন্য রাজ্যের কাউকে বিয়ে করতেন তাহলে সেখানকার সম্পত্তি থেকে, সে অধিকার থেকে বঞ্চিত ছিল। এই ছিল 35A। 370 সেটা বিলোপ করার কাজ নরেন্দ্র মোদীজি 2020 সালে 6 আগস্ট করেছেন। এখন সেটাই তো প্রশ্ন, সেই জায়গাতে ঘুরে ফিরে আবার প্রশ্নটা সেই জায়গাতেই আসছে। এই যে সংবিধানের কথা বলছেন, এই যে আপনি 370 কথা বলছেন, এখন যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা যারা বা বিরোধীরা আপনাদের প্রশ্ন করছে যে এই যে আপনারা যা যা করেছেন, মানে আপনারা বলতে বিজেপি যা যা করেছে সংবিধানের জন্যই হোক বা B.R. আম্বেদকরের জন্যই হোক, সেটা তো দেশবাসী আগেই দেখেছে এবং যখন যখন আপনারা করছেন তখন থেকে দেখেছে। কিন্তু আজ নতুন করে কেন এই সংবিধান গৌরব যাত্রা করতে হলো? আপনি বলেছেন 75 বছর পূর্তি উপলক্ষে হয়েছে। ওকে, আজকে তারা করেননি বলে আজকে আমাদের আপনাদের প্রশ্ন করেছে। ঠিক আছে, তারা যদি করে থাকতেন আমরা সেটা পালন করতাম। আজকে 2রা অক্টোবর কিন্তু গান্ধী জয়ন্তী, সে পিরিয়ডও হয়েছে। ভারতবর্ষ 1947 সালের পর থেকে স্বাধীন, গান্ধীজির জন্ম জয়ন্তী আমরা পালন করে আসছি, আজও করছি আমরা। তারা পালন করেননি বলে আপনাদের করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ছোট্ট প্রশ্ন আমার, যে এই যে অভিযান আপনারা করলেন, এই যে 11 তারিখ থেকে 25 তারিখে অভিযানটা আপনারা করলেন, এবং আপনি এক্ষুনিও এই যে সংবিধান সম্পর্কে বা B.R. আম্বেদকর কি লিখেছিলেন, ওনার কি চিন্তাধারা ছিল, কোন কোন জায়গায় বিরোধিতা ছিল বিশেষ করে কংগ্রেসের সাথে, আপনি এটা উল্লেখ করলেন, খুব সুন্দর করে বোঝালেন। এখন এই অভিযানের ফলে দেশবাসীর, আপামর দেশবাসী কিভাবে লাভবান হলো? আর এই অভিযান যে আপনারা লাভবান, মানে এত বড় আমাদের সংবিধান আমরা পেলাম,
তার জনককে, যারা আমাদেরকে দিয়ে গেছেন, তাদেরকে আমার চিনতে হবে, জানতে হবে, এবং তাদের যে মতাদর্শ, তাদের যে আদর্শ, সেটাকে পাথেয় করে আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এতদিন কি তাহলে সংবিধান সম্পর্কে সংবিধানের প্রকৃত রক্ষার কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, দেখুন, আমার আজকের দিনে আপনি যেগুলো বললেন সেগুলো আমাদের আরো বলতে হবে, কারণ এই অন্যায়গুলো সংবিধান 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 নিয়ে যারা কথা বলছেন, সংবিধানের প্রতি যারা মানে কুঠারাঘাত, খুব কুৎসিত ভাবে তার অপব্যবহার যারা করেছেন, তাদেরকে দর্পণ, সংবিধান ভারতবর্ষের দর্পণ, আর তাদেরকেও সেই দর্পণ আমাদের দেখানোর কাজ কিন্তু করতে হবে। আজকে আমি যেটা বলছিলাম, দেখুন আমাদের সংবিধানে যা আছে সেটা ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠাতেও আছে। আপনি হিন্দু কোড বিল নিয়ে বলছেন, আমি তাই এটা রিপিট করছি যে সে তার প্রতিফলন আমাদের পঞ্চনিষ্ঠায় আছে, যে নো ডিসক্রিমিনেশন অফ সেক্স, ক্রিড, এগুলো আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠায় আছে। এবং সংবিধানে যেটা আছে যে ফেডারেলিজম ইন স্ট্রাকচার, ইউনিটারি ইন নেচার, অর্থাৎ আমরা যদি তার ফেডারেল স্ট্রাকচারকে মেনে নিই, আমরা তার ইউনিটারি নেচারকেও কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজি নেতৃত্বের সরকার মেনে নিয়েছে। তার জন্য একটা কিন্তু আজকের দিনে একটা নতুন শব্দ উঠে এসেছে, সেটা হলো কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ কেন্দ্রের সাথে প্রত্যেক রাজ্যকে সমান দিশায় নিয়ে আসা, সমান গতিতে তার বিকাশ করা। আম্বেদকরজির যে ভাবনা, আম্বেদকরজির যে চিন্তা ছিল, তার প্রতিফলন যেটা আমরা সংবিধানে দেখেছি, তার প্রতিফলন আজকে নরেন্দ্র মোদীজির কাজে কিন্তু আমরা দেখছি। দেখুন, আজকে ইকুয়ালিটির কথা বলছেন যারা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া সলেমলি রিজলভড, আমরা প্রিয়াম্বেলে আছে, আমরা ভারতের নাগরিক, আমরা সংকল্প নিচ্ছি, দেন হোয়াই ট্রিপল তালাক? আজকে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক বলুন, ইরান বলুন, মুসলিম কান্ট্রিতে, কোন মুসলিম কান্ট্রিতে ট্রিপল তালাক ছিল না, দেন হোয়াই ইন ইন্ডিয়া? কেন আমাদের ভারতবর্ষে ছিল? ওকে, তাহলে আপনাদের আপনি বলছি আমি আপনাদের এই যে বিষয়গুলো, সংবিধানের এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এইগুলো তাহলে ভারতবর্ষের সংবিধানের কার্যকর হওয়ার ৭৫ বছর উপলক্ষে আপনাদের এই সংবিধান গৌরব যাত্রা। কিন্তু অনেকেই বলছেন যে তপশিলি সমাজের মন জয় করার জন্যই আপনাদের এই কর্মসূচির মূল লক্ষ্য। সত্যি কি মানে এটাও কি তপশিলি সমাজের মন জয় করার জন্য আম্বেদকরজি ছবি নিয়ে আমরা সংসদের সামনে আমরা কিন্তু নাটক মঞ্চস্থ করছি। এখন বলা হচ্ছে যে কংগ্রেস যখন জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান যাত্রা, এই ধরনের একটা যাত্রা করবে বলে তারা ঘোষণা দেয়, তার কিছুক্ষণের মধ্যেই বিজেপির এই যাত্রা শুরু হয়। এখন এটাই বলা হচ্ছে যে তাহলে কি তপশিলি সমাজের মন জয় করার জন্য এই লক্ষ্যটা কি? আমাদের আসলে কি একটা জানেন তো, আজকের দিনে এখানে বসে আমাদের কথ্য একটা ভাষা, মানে আমাদের যে বাংলা একদম আমরা যে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে গিয়ে সেই ভাষাটা কথা বলতে হচ্ছে, যে মানে এটার অর্থ হলো, ধরুন যখন বাবা মা জীবিত থাকে তখন তাদেরকে আমরা মূল্য দিই না, মারা যাওয়ার পর আমরা বলে যে ছেঁড়া পাটি, মানে এরকম আর কি। তো ঘটনা হলো, যখন উনি জীবিত ছিলেন তখন ওনার অবমূল্যায়ন হয়েছে, ওনার মূল্য এই ভারতবর্ষ বা ভারতবর্ষের শাসক সমাজ দেয়নি, বা তার পরবর্তী সময়েও দেওয়া হয়নি। উনি যখন এই পৃথিবীতে নেই, যখন মারা গেছেন, তখনও এত দশক দেওয়া হয়নি। আজকে যখন ভারতীয় জনতা পার্টি আম্বেদকরজিকে ওনার প্রকৃত মূল্য দিচ্ছে, ওনার প্রকৃত সম্মান ওনার প্রতি প্রদর্শন করছেন, তখন তারা ভোট ব্যাংকের রাজনীতি করছেন। ভারতীয় জনতা পার্টি দেখুন ভোট ব্যাংকের রাজনীতি করে না, এবং তার প্রমাণ কিন্তু 96 এবং 98 এবং 98 অটলজির কথা আমি বলতে হয়, যখন মূল্যবোধের রাজনীতি জয় কিভাবে তখন হয়েছিল। আজকে এক ভোট 98-এ এক ভোটে উনি পরাজয়কে উনি স্বীকার করে নিয়েছিলেন, সট্টেবাজিতে কিন্তু উনি যাননি, এক ভোটে উনি পরাজয়কে কিন্তু মেনে নিয়েছিলেন। ঠিক 96-ও আমরা দেখেছি 13 দিনের যে সরকার, সেটা পতন হয়েছিল, কারণ সেখানে মূল্যবোধের রাজনীতির জয় আমাদের জন্য প্রয়োজন ছিল। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি, সেটা দেখুন, এগুলো আজকে নতুন করে বলার কিছু না। যদি ওমেন রিজার্ভেশন বিলের কথা আমরা বলি, যে নারী শক্তির সম্মান, প্রকৃত সম্মান, আজকে 1990 সালে ওমেন রিজার্ভেশন বিল পার্লামেন্টে এসেছিল, সেটা আটকে ছিল, কি কারণ ছিল?
কি কারণ ছিল? আজকে দেখুন, আজকে স্বাভিমানের সঙ্গে গর্বের সঙ্গে আমরা বলি যে মোদি 2-তে সে বিল এসেছে এবং আগামী বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আজকে মহিলারা স্বাভিমানের সঙ্গে 33% রিজার্ভেশন নিয়ে সেখানে বসবে শক্তি বন্ধন অধিনিয়ম অনুযায়ী। সে কাজগুলি করেছে আজকে নরেন্দ্র মোদী সরকার। ওকে, আপনাদের মানে অবশ্যই বিজেপি সরকার যেটা করেছে বা এই মুহূর্তে যেটা করছে সেটা তো আমি বারবার বলছি। দেখুন, এখন কংগ্রেস যেটা বলতে চাইছে বা বিরোধীরা যেটা বলছে, বিরোধীরা যেটা বলছে এখন, তাহলে না, বিরোধীরা যেটা বলছে সেটা তো অবশ্যই আপনাদের বিরুদ্ধে হবে, আপনারা যেটা বলছেন সেটা বিরোধীদের বিরুদ্ধে হবে। কিন্তু এখন হচ্ছে যে বিশেষজ্ঞরা যেটা বলছে, তার জন্য বলা নয়, কিন্তু আমার বিরোধিতা করতে হবে তার জন্য কিন্তু বলা নয় না, সংবিধান নিয়ে বা বি আর আম্বেদকরকে নিয়ে যুদ্ধে 71-72 যুদ্ধে আমাদের ভারত বাংলাদেশে ইন্দিরা গান্ধীজির ভূমিকা নিয়ে কিন্তু আমাদের অটলজি পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ইন্দিরাজির প্রশংসা করেছিলেন। কারণ ভারতীয় জনতা পার্টি কখনো বিরোধিতার জন্য আমার কথা বলতে হবে, বিরোধিতা করতে হবে, সব আমরা ভালোটা ভালো বলবো। আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ কারা করেছেন? আজকে যারা বলেন সংবিধান পাল্টে দেওয়া হবে, তারা কতবার সংবিধান পাল্টানোর প্রয়াস নিয়েছেন? আজকে 42তম সংশোধন করে আজকে সেকুলারিজম, সোশ্যালিজম শব্দগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। কেন সেকুলারিজম শব্দ ভারতবর্ষের সংবিধানে কি প্রয়োজন ছিল? আজকে যদি ভারতের সেকুলারিজম, সোশ্যালিজমের প্রয়োজন থাকতো তাহলে সেটা সংবিধান যারা নির্মাণ করে গেছেন, যারা এত 2 বছর পরিশ্রম করে যারা লিখে গেছেন, তারাই লিখতে পারতেন। আম্বেদকরজির সেকুলারিজম নিয়ে খুব স্পষ্ট বক্তব্য ছিল যে ভারতবর্ষ জন্ম লগ্ন থেকে, জন্মসূত্র থেকে সেকুলার। আমরা সর্বধর্ম সমভাব মনোভাবে আমরা বিশ্বাস করি, আমরা সব ধর্মকে মেনে নিয়েছি, উল্লেখ করতে হবে না, আলাদা করে সেকুলার শব্দ জোড়ার প্রয়োজন নেই। সোশ্যালিজম নিয়েও আম্বেদকরজির খুব স্পষ্ট বক্তব্য ছিল যে দেশে কি রকম সরকার প্রয়োজন তার চিন্তা আমরা করব না, তার চিন্তা জনগণ করবে। আজকে 1975-এ যখন ইমার্জেন্সি চালু করা হয়, রাতারাতি আজকে যে কোনো জাজমেন্ট বা যে কোনো রায় যখন আসে সেটা কিন্তু এগিয়ে ইমপ্লিমেন্ট হয়, ঠিক কিনা? কিন্তু সেটা দেখা গেছে যে ব্যাক ডেট দিয়ে, পেছনের ডেট দিয়ে কিন্তু ইমার্জেন্সি এই ভারতবর্ষে জারি করা হয়েছিল। এবং কিভাবে জারি করা হয়েছিল? ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যানের মতো যে পত্রিকা, স্টেটসম্যানের মতো যে পত্রিকা, সেগুলো এডিটোরিয়াল নোট পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। জুডিশিয়ারি সিস্টেম যেটা ইন্ডিপেন্ডেন্ট হয় সেটার কন্ট্রোল করা হয়েছিল। জাজের রিক্রুটমেন্টে আপনার ভ্রষ্টাচার হয়েছিল। 1,36,000 মানুষকে মিসা আইন ডিআইআর এর অন্তর্গত তাদেরকে বন্দী করা হয়েছিল। এবং আমরা বলেন না, যারা বলেন যে ভারতীয় জনতা পার্টি তো স্বাধীনতার সময় ছিল না, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ইন্দিরা গান্ধীজি যখন ওনার তানাশাহি যখন সমগ্র ভারতবর্ষে যখন একটা জেলে রূপান্তরিত করা হয়েছিল, ওনার তানাশাহি উনি যখন করেছিলেন, তখন আমাদের বিচার পরিবারের 75,000 লোক কিন্তু তখন বন্দী হয়েছিল। তখন সংবিধান সংকটে ছিল না? তখন কি সংবিধান সংকটে ছিল না? সংবিধান তখন সবচেয়ে বড় সংকটে ছিল। এবং সারা ভারতবর্ষে প্রায় 100 বার, তার মধ্যে ইন্দিরাজির সময় 50 বার, মনমোহন সিং এর সময় ছিল, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির সময় ছিল, 100 বার নির্বাচিত সরকারের পতন তারা ঘটিয়েছিলেন। তো আজকে যারা বলেন সংবিধান সংকটে, তাদের ইতিহাসটা দেখতে হবে। এবং আমি আবারও বলবো যে আমরা গর্বের সঙ্গে আমরা সংবিধানকে, সংবিধানের মূল্যকে, সংবিধানের চিন্তা যেটা দিয়ে গেছেন, আমি রিপিট করব, সেটা প্রকৃতভাবে কাজ নরেন্দ্র মোদীজি করছে। সেটা ইকোনমিক্যালি যারা উইকার সেকশন, দেখুন এই পয়েন্ট আমি বলতে চাই, ইকোনমিক যারা বলে না পিছিয়ে পড়া বর্গ, এসসি, এটাই কি দেখা যাচ্ছে যে জাতপাতের রাজনীতিটা কি ভারতবর্ষে আবার মানে প্রাধান্য পাচ্ছে বেশি? না, জাতপাতের রাজনীতি সমাপ্ত করা, কারণ এখানে ওবিসি বা কাস্ট সিস্টেম বা দেখুন কাস্ট সেন্সাসের কথা উঠে আসছে বারবার, আর সেই জায়গাতে এই সংবিধান নিয়ে এত চর্চা, বি আর আম্বেদকরকে নিয়ে এত চর্চা। দেখুন, কাস্ট জাতপাতের উপর যে রাজনীতি, এটা নরেন্দ্র মোদীজি সরকার এসে সেটা সমাপ্ত হয়েছে, সমাপন ঘটিয়েছেন। তার প্রমাণ বিভিন্ন রাজ্যের নির্বাচন। আপনি উত্তরপ্রদেশ যান, বিহার যান, গিয়ে দেখুন যেখানে মুসলিম অধ্যুষিত, অনেকে বলেন ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক, যেখানে মুসলিম অধ্যুষিত যে রাজ্যগুলো, সেখানে সিট, যেখানে সিট আছে, সেখানে গিয়ে দেখুন উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে। 10% ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে রিজার্ভেশন দেওয়ার কাজ কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেছেন। ওবিসি কমিশন মন্ডল কমিশনের রিপোর্ট আটকে ছিল, তার কারণ কি ছিল? ওবিসি কমিশনকে সাংবিধানিক যে দরজা
সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কাজ এটা নরেন্দ্র মোদী সরকার করেছে এবং মেডিকেলে পর্যন্ত 27% রিজার্ভেশন ওকে ম্যাডাম, আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে একটা, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, একটা অন্য প্রসঙ্গে, এই যে ভারতবর্ষের জাতপাতের রাজনীতি বা জাতপাতের জন্য এই যে সংরক্ষণ এখনো চলছে বা সংবিধান নিয়ে বা বি আর আম্বেদকর নিয়ে এত চর্চা চলছে, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় এই যে সংরক্ষণের বলা হয়, বিশেষজ্ঞরা বলেন যে সংরক্ষণের মাত্র 6% লাভ যাদের জন্য সংরক্ষণ করা হয় সেই কমিউনিটির, তাদের ক্রিমিলেয়ার 6% শুধু এই সংরক্ষণের লাভ পায়, আর বাকি 94% সব এলাকার সংরক্ষণেরই পায় না। তাহলে এই সংরক্ষণটা আলটিমেটলি কি অর্থনৈতিক ভিত্তিতে, মাপকাঠিতে, অর্থনৈতিক কেমন পরিস্থিতি একটা পরিবারের বা একটা ব্যক্তির, তার উপর করা উচিত বলে কি মনে হয়? এই যে এই জাতপাতের রাজনীতি, যেহেতু আপনি বলছেন যে বিজেপি আসার পর জাতপাতের রাজনীতি বন্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে, আগামী দিনে অর্থনীতির ওপর সংরক্ষণ হবে বলে কি আপনার মনে হয়? মোদিজি খুব স্পষ্টভাবে বলেছেন ভারতবর্ষে উনি 4টা জাতি উনি মুখ্যভাবে চেনেন। একটা হলো যুবা, মহিলা, কৃষক, এরকম ভাবে 4টা জাতির কথা উনি কিন্তু বিশেষভাবে বলেছেন। এবং তাদেরকে এই যে মোদিজি আসার পরে কিন্তু এই যে সবকা সাথ সবকা বিকাশ, এই সবকার মধ্যে সেখানে কিন্তু বলা হয়নি জেনারেলের বিকাশ, এসসির বিকাশ, ওবিসির বিকাশ, মাইনরিটির বিকাশ, এরকম ভাবে কিন্তু বলা হয়নি। মোদিজি 2014 সালে মোদি সরকার যখন প্রথম আসেন এবং আসার আগে ওনার প্রথম মন্ত্রই ছিল সবকা সাথ সবকা বিকাশ। প্রত্যেক সমাজের প্রত্যেক বর্গ, প্রত্যেক প্রান্তকে সমানভাবে দেখা, সমানভাবে বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করা। তার জন্য ঘর হোক, গ্যাস কানেকশন হোক, জল হোক, স্বচ্ছ পানীয় জল হোক, আয়ুষ্মান ভারত হোক, গরিব কল্যাণ যোজনায় চাল হোক, সেখানে কিন্তু দেখা হয়নি কে কোন পার্টি, কোন ধর্ম, কোন জাত, কোন বর্গ, কোন প্রান্ত, দেখা হয়নি। সবকা সাথ সবকা বিকাশ ধর্মের। এবং এখানে আবার আম্বেদকরজিকে নিয়ে আসতে হয়। আম্বেদকরজি কিন্তু ধর্মের উপর ভিত্তি করে ভারতবর্ষের সংরক্ষণ, তার বিরোধিতা উনি করেছিলেন, একদম তার পক্ষে উনি ছিলেন না। কারণ ধর্মের আধারের উপর সংরক্ষণ মানে দেশের একতা এবং অখণ্ডতার বিরুদ্ধে, দেশের একতা এবং অখণ্ডতার জন্য সেটা ভালো নয়, ঠিক নয়, বিরোধিতা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি পূর্ববর্তী সরকার আমাদের সেটা কিন্তু তারা ধর্মের উপর ভিত্তি করে তারা আরেকশন দিতে চেয়েছিলেন। আজকে কিন্তু দেশের অর্থনৈতিক যে একতা, সামাজিক একতা বলুন, প্রত্যেকটার উপর কিন্তু আজকে নরেন্দ্র মোদীজি কাজ করেছেন, যার জন্য ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনও চলে এসেছে, ওয়ান নেশন ওয়ান হেলথ কার্ড। তাহলে আমরা আগামী দিনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাচ্ছি। তাহলে আরেকশন দেখুন, ইকোনমিক্যালি উইকার, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা দুর্বল, সেখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি, মহিলা প্রত্যেকেই সেখানে থাকতে পারেন না। সেখানে তো তাহলে সাধারণের মধ্যে, জেনারেলের মধ্যে কিন্তু অনেক রয়েছে। আরেকশন সংরক্ষণ তাদের জন্য কি হবে বলুন না কেন, ইকোনমিক্যালি উইকারদের জন্য কি, ওবিসির জন্য যেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আছে বা এসসিদের জন্য ছিল, সেই জায়গায় কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু সংরক্ষণের কথা নরেন্দ্র মোদীজি বলেছেন এবং নরেন্দ্র মোদীজি এনেছেন। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্বে। আপনাদের এই যে আমাদের আজকে যেটা এজেন্ডা ছিল অনুষ্ঠানের বা আমরা যে আলোচনার বিষয়, আপনাদের আজকের এবার কেন, এখন কেন সংবিধান গৌরব অভিযান আপনারা করলেন এবং এই অভিযানের ফলে আপনারা ভারতবাসী কি পেল, দেশবাসী কি পেল, এবং আপনারা কি উদ্দেশ্য ছিল, কি লক্ষ্য ছিল এই অভিযান করার। এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস 3রা জানুয়ারি থেকে 1 বছরের জন্য জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান বলে তাদের একটি কর্মসূচি, প্রচার অভিযান করবে বলে ঘোষণা করেছে এবং সেটা শুরু করেছে। সেটা 1 বছর চলবে। আপনাদের 15 দিনের মধ্যে আপনাদের অভিযান শেষ হয়েছে, কংগ্রেসের অভিযান এখনো বাকি রয়েছে। আগামী দিনে কি আরো কোনো অভিযান আমরা দেখতে পারি বিজেপি? দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি ভারতীয় জনতা পার্টির এগিয়ে যাবে। আমরা বাপু বলুন, গান্ধীজি বলুন বা আম্বেদকর বলুন, আমি প্রথমেই বলেছি ভারতবর্ষের প্রত্যেক মনীষীদের প্রকৃত সম্মান দেওয়ার কাজ কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি সরকার দ্বারাই হচ্ছে, আমরা করে যাচ্ছি। আমাদের হৃদয়ে আম্বেদকর আছেন,
এবং সব সময় থাকবেন। এবং আমরা আমাদের আগামী কংগ্রেসের তাদের পার্টি আছে, তারা তাদের এজেন্ডা থাকবে, তাদের বিষয় থাকবে, প্রোগ্রাম থাকবে, সে থাকুক। কিন্তু আমরা আমাদের কর্মপদ্ধতি, আমাদের আগামী দিন যা থাকবে, যখন যেটা থাকবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। ওকে, মানুষের মধ্যে বা রাজ্যবাসীর মধ্যে, আপনারা তো 15 দিন ধরে এই অভিযান করলেন, রাজ্যবাসীর মধ্যে কেমন সাড়া পেলেন? রাজ্যবাসীর কি প্রতিক্রিয়া দেখলেন আপনারা? ভীষণ ব্যাপক সাড়া। যেমন 25 তারিখ সকালে প্রত্যেক বুথে প্রিএমবেল পাঠ, এটা আলাদা ভাবনা মানুষের মধ্যে কিন্তু সেখানে তার উদয় হয়েছে। এবং আমাদের সংবিধানের প্রতি, সংবিধানের মূল্যের প্রতি, আম্বেদকরজির প্রতি, এবং বিকেলে গৌরব যাত্রা, যেখানে শুধুমাত্র আমি লক্ষ্য করেছি যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জনতার পার্টির বাইরেও সমাজের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু আমাদের এই কর্মসূচিগুলিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। ব্যাপক সাড়া। আচ্ছা। এবং কংগ্রেসেরও আমার মনে হয় করা উচিত। বলা হয় না যে কিছুটা পাপ করলে তার প্রায়শ্চিত্ত করা উচিত। তারা পূর্বসূরীরা পাপ করে গেছেন, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আচ্ছা, দেখুন, প্রায়শ্চিত্ত করা উচিত, যে এটা পাপ, নিশ্চিতভাবে পাপ। আজকে আম্বেদকরজির মতো ভারতরত্ন সম্মান পাননি। এবং সবচেয়ে দেখুন, আমাকে আসলে কি যে এটা আমাকে বলতে হবে, 1952, 1954 আম্বেদকরজির বিরুদ্ধে জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী দুবার নির্বাচনী র্যালি করেছেন। এবং 1952-তে আম্বেদকরজির বিরুদ্ধে লড়াই উত্তর বোম্বে থেকে লড়াই করেছিলেন নারায়ণ কাজরোলকরজি। এবং খুব আশ্চর্যজনক ভাবে যে নারায়ণ কাজরোলকর, যার ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যার কোনো অবদান নেই, যার কোনো কৃতি নেই, উনাকে ইন্দিরা গান্ধী সরকার 1970 সালে ভারত সম্মান, পদ্মভূষণ সম্মানে উনাকে সম্মানিত করেছে। নারায়ণ কাজরোলকরজিকে 1970 সালে সম্মান দেওয়া হয়েছে, ওয়ারেজ আম্বেদকরজির ভারতরত্ন পেতে ওনার জীবিত অবস্থায় তো হয়নি। দেশকে এত বছর অপেক্ষা করতে হলো, 1990 পর্যন্ত অপেক্ষা করতে হলো। এবং 1954 সালেও সেটা আরেকটা ইম্পর্টেন্ট নির্বাচন ছিল ভারতবর্ষের জন্য, ভান্ডারা যে লোকসভা উপনির্বাচন, সেখানে ভাউরাওজি আম্বেদকরজির বিরুদ্ধে প্রার্থী ছিলেন এবং ওনার সমর্থনে তৎকালীন সময় সিপিআই, যারা কমিউনিস্ট, সিপিআই এবং কংগ্রেস দুটো দলই কিন্তু এগিয়ে এসেছিল এবং জওহরলাল নেহেরুজি তখন কিন্তু সেই নির্বাচনে র্যালি করেছিলেন। কংগ্রেস বিরোধিতা করে এসছে। কংগ্রেস কখনোই, কংগ্রেসের দুভাগের মধ্যে এক ভাগ কখনোই বি আর আম্বেদকরকে চায়নি। এটা ইতিহাস বলছে, আমি আগেও বলেছি, এবং এটা অনেকেই স্বীকার করেন, যারা ইতিহাস জানেন। কিন্তু ওই সময় যেটা বলা হয় যে কোন রাজনৈতিক দলই কিন্তু বাবা সাহেবকে আপন করে নেননি, এটাও কিন্তু ইতিহাস বলছে। কোন রাজনৈতিক দল, যারা ওই সময় রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু আপন করে নেননি। তবে তারপর যে সম্মানের কথা আপনি বলছেন, বিজেপি আসার পর যে সম্মানের কথা বলছেন, গোটা দেশবাসী দেখছে, গোটা দেশবাসী জানে যে আম্বেদকরজির জন্য, যিনি সংবিধান রচয়িতা হিসাবে আমাদের দেশে পরিচিত, যদিও উনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, অনেকেই ছিলেন সেই কমিটিতে, কিন্তু বি আর আম্বেদকরকে যতটুকু সম্মান দেওয়ার সেটা বিজেপি দিয়েছে। এবং বিজেপি যা যা করছে, যেটা আপনি বললেন, সেটা অবশ্যই দেশবাসী দেখেছে। এবং 14 এপ্রিল, এটা 14 এপ্রিল আসলে কি জানেন তো, নরেন্দ্র মোদীজির দেশকে দেওয়া এত কিছু এত অল্প সময়ের পরিসরে সেটা বলা মুশকিল হয়ে যায়। 14 এপ্রিল আমাদের আম্বেদকরজির জন্মজয়ন্তীকে রাষ্ট্রীয় সমরসতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত কিন্তু নরেন্দ্র মোদী সরকারই প্রথম নিয়েছে। একদম এই সম্মানটুকু আমাদের সরকার আম্বেদকরজিকে দেওয়ার কাজ করেছে। এই সম্মান ঠিক। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, সঙ্গে থাকার জন্য। আজ সময় দিলেন আপনি ব্যস্ততার মধ্যে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আজ যে কংগ্রেস বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করা হয়েছে বলে প্রতিবাদের ঝড় তুলছে, ইতিহাস বলছে সেই কংগ্রেসই একসময় আম্বেদকরকে গ্রহণ করেনি। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই বলছে। তবে হঠাৎ গর্জে ওঠা কংগ্রেসকে কোণঠাসা করে দেশ জোড়া সংবিধান গৌরব অভিযান সেরে ফেলল বিজেপি। আর তাতেই সংবিধান ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের অনেকটাই ব্যাকফুটে ফেলে দিল বলে বিজেপি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী দিনে সংবিধান ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল কি ধরনের কর্মসূচি গ্রহণ করে, কি আলোচনা হয়, কি চর্চা হয়, সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।